সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি ক্লাস নিয়ে আসছি। এই ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি, সেটি হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। বিন্যাস সমাবেশের আজকে লেকচার 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন ভ্রমণ বা বিভিন্ন ক্ষেত্রে এই বিন্যাস সমাবেশের প্রয়োগ করে থাকো। আসলে যে এটা বিন্যাস সমাবেশ সেটা কিন্তু আমরা আসলে নাম জানা থাকে না, আমরা এমনিতেই করে থাকি। যাই হোক, আমরা বিন্যাস সমাবেশের আজকের প্রথম লেকচারে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব, যে বিন্যাস আসলে জিনিসটা কি সেটা আমরা একটা গল্পের মাধ্যমে আমরা নিয়ে আসতে চাই তোমাদের কাছ থেকে। মনে করো তুমি ময়মনসিংহ থেকে ঢাকা যাবে, তাহলে ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার জন্য আমাদের মাঝখানে একটা গন্তব্য, মনে করো আমি কোনো একটা বাস স্টপে যাব, বাস স্টেশনে যাব, সেখান থেকে তারপর ঢাকা যাব। তাহলে আমি মনে করলাম যে এখানে এই একটা বিন্দু এ, এখান থেকে আমি এই বি বিন্দু হচ্ছে বাস স্টেশনে যাব এবং এই সি বিন্দু হচ্ছে ঢাকা। তাহলে সি বিন্দুটা হচ্ছে কত? ঢাকা। তাহলে এটা হচ্ছে ঢাকা, আমি এটাকে বলতে পারি ময়মনসিংহ, আর এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের জন্য আমরা বলতে পারি মাসকান্দা বাস স্ট্যান্ড। তাহলে বাস স্ট্যান্ড। তাহলে এখন আমরা এই এ বিন্দু থেকে মনে করো এই বাস স্ট্যান্ডে আমি বিভিন্ন উপায়ে যেতে পারি, সরাসরি যেতে পারি, আমি এভাবে ঘুরে যেতে পারি, এইভাবে যেতে পারি, 3টা রাস্তা আছে। আবার এই বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার মনে করো সরাসরি একটা রাস্তা আছে, এখানে আরেকটা রাস্তা আছে, এখানে আরেকটা রাস্তা আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তুমি ময়মনসিংহ থেকে ঢাকা কতভাবে যেতে পারবে, কত উপায়ে যেতে পারবে, কতভাবে যেতে পারবে। তাহলে আমরা যদি বলি এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যেতে তোমার ওয়ে হচ্ছে 3টা, 1 2 3। আবার আমি যদি এই বাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার যে উপায় সেটাকে আমি ধরে নিলাম এ একটা উপায়, বি আর একটা উপায়, সি আর একটা উপায়। তাহলে তুমি দেখো এখানে 3টা, এখানেও কিন্তু 3টা। তাহলে এই 3 এবং 3, তাহলে আমরা কত উপায়ে যেতে পারি সেই বিষয়টা আমি আগেই বলতে যাচ্ছি না, আমরা এখানে সাজিয়ে তারপর আমরা একটু দেখতে চাই। মনে করো তুমি এই 1 নম্বর রাস্তা থেকে তুমি বাস স্ট্যান্ড গেলে, বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পর তুমি এই রাস্তা দিয়ে তুমি ঢাকা গেলে, তাহলে এটা হচ্ছে 1A। তারপরে আবার এই 1 থেকে 1-এর জন্য বি আরেকটা রাস্তা, এই 1-এর জন্য আবার সি আরেকটা রাস্তা। তার মানে এই 1 ওয়ে অর্থাৎ 1-এর জন্য যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে তুমি বাস স্ট্যান্ড থেকে ঢাকাতে 3টা উপায়ে যেতে পারো। ঠিক একইভাবে তুমি যদি 2-এর জন্য যাও তাহলে 2A 2B 2C যেতে পারো। তারপর যদি 3-এর জন্য যাও তাহলে 3A 3B 3C যেতে পারো। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1-এর জন্য 3টা, 2-এর জন্য 3টা, 3-এর জন্য 3টা। তাহলে মোট কয়টা হলো? 3 3 6 আর 3 9। তাহলে আমরা সাধারণত যখন যোগ অনেকবার বারবার একই ধরনের আসে তখন আমরা যোগ না নিয়ে কী নেই? গুণ নেই। যেমন আমার এই 3টা, আমরা 3 + 3 + 3, তাহলে কত? 9। এটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারতাম 3 × 3, তার মানে 9। তাহলে এখান থেকে সহজে বোঝা যাচ্ছে যে আমাদের 3টা রাস্তা ছিল, এখানেও 3টা রাস্তা ছিল। তাহলে এই 3টা এবং এই 3টা গুণ করলেই আমাদের মোট কয় উপায়ে বা কতভাবে আমরা ঢাকা যেতে পারি সেটা একটা ওয়ে বের হয়েছে। আমাদের কত? 9 উপায়ে বা 9 ভাবে। ঠিক একইভাবে আমরা যদি এখন ABC 3টা লেটার নিলাম, এই 3টা লেটারকে আমরা কতভাবে সাজাতে পারি। কেউ বলল যে স্যার এটা এইভাবে না, এটা আমি এইভাবে দিব, ACB। আরেকজন বলল
যে স্যার এটা এইভাবে না, এটা এইভাবে। আরেকজন বলল স্যার এটা এইভাবে দেওয়া যায়, সরি, আরেকজন বলল CAB, আরেকজন বলল CBA। দেখো তো, এটা ছাড়া আমাদের আর কোনো তাহলে দেখো আমরা ABC তিনটি লেটারকে কিন্তু আমরা এইভাবে রিঅ্যারেঞ্জ করে যেভাবেই করি না কেন এই 6 ভাবে সাজানো যাচ্ছে। 1 2 3 4 5 6 উপায়ে সাজানো যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা এখন যদি আমরা ABC আমাদের যদি আরও 2-1টা বর্ণ বেশি নিতাম, D নিতাম, E নিতাম, F G এরকমভাবে যদি নিয়ে থাকি তাহলে কিন্তু এভাবে সাজানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কী হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, অর্থাৎ সময় বেশি লাগবে। এখন সময়কে কিভাবে সেভ করা যায়, সেই সময়কে সেভ করার জন্য আমাদের এই বিন্যাস এসেছে। তাহলে আমরা এখান থেকে বোঝা গেল যে আমাদের 3টা লেটারকে আমরা যদি 3টা নিয়ে অর্থাৎ সবগুলো বর্ণ নিয়ে যদি আমরা সাজাই তাহলে আমরা মোট 6 ভাবে সাজাতে পারি। তাহলে এই যে 6 ভাবে সাজাতে পারি, এই 6 ভাবে আমরা 3টা বর্ণ থেকে 3টাই নিয়ে করছি। তাহলে এই যে 3টা থেকে 3টা নিয়ে করেছি, এইটার নামই হলো পারমোটেশন। কি? পারমোটেশন। তাহলে বিন্যাসটা হবে পারমোটেশন। এটাই হলো কি? বিন্যাস। সমাবেশটা আমরা কম্বিনেশন পরে আলোচনা করব। তাহলে আমাদের এই পারমোটেশন থেকে আমরা P নিলাম, আর যেহেতু 3টা বর্ণ থেকে আমরা 3টাই নিয়ে নিলাম তাহলে হচ্ছে 3P3, এবং এটা আনসার কত হবে? 6 বুঝলাম। কিভাবে? এটা আমরা গাণিতিকভাবে পরে দেখাচ্ছি। আগে আমরা যে এই যে রিঅ্যারেঞ্জ বা সাজানো, তাহলে সেটা থেকে আমরা বুঝলাম যে পারমোটেশন এসেছে। তাহলে আমরা বলবো যে বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো। তাহলে কি লিখবো আমরা? বিন্যাস শব্দের অর্থ সাজানো। তাহলে আমরা বলতে পারি যে কতগুলো বস্তু বা জিনিস থেকে সব কয়টি বা যে কোনো সংখ্যক বস্তু নিয়ে যত প্রকারে সাজানো যায় তখন তার প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলা হয়। কি বলছি? কতগুলো বস্তু বা জিনিস, যেমন আমাদের এখানে 3টা বস্তু বা 3টি লেটার ছিল, 3টি থেকে আমি 3টে নিয়েই সাজিয়েছি, এরকম আসছে। তাহলে প্রত্যেকটিকে ওই বস্তুগুলোর বা ওই লেটারগুলোর কি বলা হবে? বিন্যাস বলা হবে। তাহলে বিন্যাস অর্থ সাজানো। কত উপায়ে সাজানো যায়, কতভাবে সাজানো যায়, কত উপায়ে যাওয়া যায়, হ্যাঁ, ভ্রমণ করা যায়। তাহলে এইগুলা হচ্ছে কি? বিন্যাস। তাহলে আমরা দেখলাম যদি এখন 3টার জায়গায় আমাদের এখানে 1 2 3 4 5 6 7টি বর্ণ থাকে, তাহলে আমরা 7P, এখন যদি 7টা নিয়েই করি তাহলে 7P7 কত আসে সেটা আমরা একটু দেখব। এখন এই পারমুটেশন বোঝার জন্য আমাকে প্রথমে আসতে হবে ফ্যাক্টোরিয়াল বোঝার জন্য। কি বুঝতে হবে? ফ্যাক্টোরিয়াল। মনে করো একজন লোক, সে লিখলো 1 2 3 4 5 6 পর্যন্ত গুণাকারের সংখ্যা লিখলো। এখন এইটাকে সংক্ষেপে বোঝানোর জন্য এই 6 আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে লেখা হয়। এইটাকে এইভাবেও লেখা হয় অথবা 6 এইভাবে লেখা হয়। এই যে দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নকে একসাথে বা আলাদা আলাদা বলা হয়, সেটা হলো ফ্যাক্টোরিয়াল। কি বলা হয়? ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার, অর্থাৎ দেখো 1 থেকে 6 পর্যন্ত ক্রমান্বয়ে সংখ্যাগুলো আছে, এই সবগুলোর গুণফলকে সংক্ষেপে লেখা হয় ফ্যাক্টোরিয়াল দ্বারা। তাহলে আমরা যদি এখন লিখি যে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 × 2 × 3, তার মানে 3 × 6 6 হবে। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে? 6। এরকমভাবে যদি আমরা ফ্যাক্টোরিয়াল n লিখি তাহলে আমরা লিখব 1 2 3 ... এরকম n - 1 × n, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা কি বলবো? ফ্যাক্টোরিয়াল বলবো। আচ্ছা, এখন এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমাদের আরেকটু জানতে হবে। সেটা হলো
এই যে ফ্যাক্টোরিয়াল n, এই যে আমরা 3 লিখেছি, এখানে ভালো করে খেয়াল করো যে 1 × 2, এখন যদি আমি 3 বাদ দিয়ে বাকিটা ফ্যাক্টোরিয়াল লিখতাম তাহলে লেখা যেত। কীভাবে লেখা যেত? যে আমি 1 × 2, আমরা জানি ক্রমান্বয়ে স্বাভাবিক সংখ্যার গুণফলগুলোকে ফ্যাক্টোরিয়াল দ্বারা লেখা হয়, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকলো 3, তার মানে আমি এটাকে লিখতে পারি 3 × 2 ফ্যাক্টোরিয়াল, 3 × কত 2 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমাদের এই আরেকটা নেই, মনে করো এটা ছিল, এখন যদি আমি এটাকে আরেকটু আমার সুবিধা মতো লিখতে চাই তাহলে সেটা হলো 6 × 1 থেকে 5 পর্যন্ত 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখান থেকে কি দেখা গেল যে যেই সংখ্যা পর্যন্ত গুণফল সেই সংখ্যাটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল না দেই তাহলে তার থেকে এক কম করে লিখলেই তার ফ্যাক্টোরিয়াল দিলে হয়ে যায়। যেমন এখানে আমরা লিখেছি 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা 3 × 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 6 ফ্যাক্টোরিয়ালকে লিখেছি 6 × 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন বলো তোমরা নিশ্চয়ই বলতে পারবে n ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? এক কম ইন্টু n × n-1 ফ্যাক্টোরিয়াল। এরকম যদি আমাদের 8 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমরা লিখতে পারবো 8 × 7 ফ্যাক্টোরিয়াল, মানে এক কম দিয়ে যত হয়। এরকমভাবে যদি আমাদের 100 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আমরা লিখতে পারবো 100 × 99 ফ্যাক্টোরিয়াল। অতএব এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল জেনে গেলাম, আর হচ্ছে বিন্যাস জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম। এখন এই বিন্যাস এবং ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা যদি বলি যে n সংখ্যক জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিস কি করব? r সংখ্যক নিয়ে সাজাবো, তাহলে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে আমরা কি করতেছি? সাজাচ্ছি। আচ্ছা, এটা আমরা করব, এটাকে n পারমুটেশন r বলা হবে। আর আমরা এখানে বলেছিলাম এখানে একটা জিনিস যে 3 আমরা ABC নিয়েছিলাম 3টা, তার থেকে আমরা 3টা নিয়ে যখন আমরা সাজাবো তখন 3 পারমুটেশন 3 বলছিলাম। তাহলে এটাকে এইভাবেও লেখা হয়। কীভাবে লেখা হয়? উপরে যেটা আছে ফ্যাক্টোরিয়াল সেটা এবং 3 - 3 ফ্যাক্টোরিয়াল, 3 - 3, অর্থাৎ এটা সূত্রটা হচ্ছে এরকম। কেন এরকম লেখা হয়? কারণ 3 ফ্যাক্টোরিয়াল লিখলেও কিন্তু হবে। 3p3 যদি সমান সংখ্যক থেকে সমান মানে সবগুলোই নিয়ে করা হয় তাহলে সরাসরি 3 ফ্যাক্টোরিয়াল দিলেও কিন্তু হবে। এটা যে কথা 3p3 একই কথা। এবং এটাকে ভাঙালে 3 ফ্যাক্টোরিয়াল 3 - 3, নিয়মটা হলো আমরা এখানে করব 3 - 3 অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, সেটা আমরা মনে রাখবো। তাহলে আমাদের এখানে কথা আসলো 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা কি দেখলাম? 3p3 যে কথা 3 ফ্যাক্টোরিয়াল একই কথা। তাহলে এখন আসো আমাদের এখানে যে npr, এখানে হচ্ছে উপরে যেটা আছে তার ফ্যাক্টোরিয়াল, নিচে এই উপরটা থেকে নিচে যেই অংশটা সেটা বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই হচ্ছে আমাদের npr এর সূত্র, ফ্যাক্টোরিয়াল n/n-r ফ্যাক্টোরিয়াল। এরকমভাবে যদি আমাদের এখন 10টা সংখ্যা থাকে তাহলে 10টা সংখ্যা থেকে যদি আমরা 5টা করে নিই তাহলে আমাদের কি 10p5 এরকম আমরা করব। তাহলে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানা হলো, npr এর সূত্র জানা হলো। npr এই সম্পর্কে আমাদের আরও কিছু সূত্র আমাদের উল্লেখ করতে হবে যেগুলো আমাদের দরকার। এখানে অবশ্যই মনে রাখতে হবে n সংখ্যাটা হবে বড় বা r এর সমান, আর কখনো বড় হতে পারবে না। কারণটা কি? আমি বললাম তোমাদের 10 জন থেকে আমি 10 জনকে নিয়েই আমি একটা টিম গঠন করব। কিন্তু এরকম হতে পারে না যে 10 জনকে নিয়ে আমরা 11 জনের একটা টিম গঠন করব, হবে না। অবশ্যই 10 জনের সমান থাকতে হবে অথবা 10-এর কম থাকতে হবে, কখনো 10-এর বেশি হওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এই পারমুটেশনের আরও কিছু ফর্মুলা আমরা একটু দেখে নিব যেগুলো আমাদের প্রয়োজন হয়। সেই ফর্মুলার মধ্যে যদি আমরা এটা অলরেডি বলে ফেলেছি, npn কি npn অর্থাৎ সমান সংখ্যক নিলে কি হবে? তাহলে n ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে n-n ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল আর n-n 0 ফ্যাক্টোরিয়াল। আমরা বলেছি 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, তাহলে এখানে 1 হলে সরাসরি n ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি এটা থেকে সরাসরি n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। তারপরে হচ্ছে এরকমভাবে যদি তুমি ভাঙতে চাও np0, তার মানে তার মানও কত হবে? 1 হবে। কিভাবে হবে? এটার মতো ভাঙলেই আমাদের পাওয়া যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে np1, np0, np1 এগুলার মান আমরা ভেঙে ভেঙে করতে পারি। কীরকম? এই যে এরকমভাবে
উপরেরটা ফ্যাক্টোরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা এই NP-R এবং অর্থাৎ পারমুটেশন সম্পর্কে আমরা কিছু প্রবলেম করব। আমরা যেহেতু প্রথম ক্লাস, সেই জন্য আমরা প্রশ্নগুলো ওরকমভাবে লিখলাম না, আমরা একটু বোর্ডে এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করে যাতে আমাদের অনেকগুলো করা যায়, সেই রকম আমরা একটা প্রবলেম করব। দেওয়া আছে 4 × n p3 5 × n-1 p3, এটা দেওয়া আছে। এখন আমাদের এখানে প্রশ্ন করেছে n এর মান কত। তাহলে আমাদের 4 × যেহেতু আমাদের np3, তাহলে আমাদের এই np3কে কিন্তু আমরা এরকম লিখতে পারি n × n-1 n-2। কেন লিখতে পারি এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। n-1 n-2, যেহেতু এখানে 3 আছে তাহলে 3 বার n-3। এখন এটা কিভাবে লিখলাম এটা একটু তোমাদের বোঝার বিষয়। মনে করো তুমি 5p2, তাহলে তুমি এটা কি লিখতে পারো, উপরেরটা 5 ফ্যাক্টোরিয়াল, 5 - 2 তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, 5কে আমরা লিখতে পারি 5 × 4 × 3 তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের ফাইনালি আসলো 5 × 4। তাহলে একটু খেয়াল করো তোমরা, 5p2 মানেই হচ্ছে এখানে 2 আছে, এই জন্য 5 লিখবো, 5 থেকে 1 কমিয়ে আরও একটা লিখবো, অর্থাৎ এখানে 2টা লিখবো। কয়টা লিখবো? 2টি লিখবো। তাহলে ঠিক একইভাবে যদি আমরা এরকম করি 10p4, তার মানে আমরা এরকম লিখতে পারবো 10 × 9 × 8 × 7। কেন? 10 যা আছে তা থেকে 1 কম লিখবো, তারপরে আবার 1 কম লিখবো, তারপরে আবার 1 কম লিখবো। কয়টা লিখবো? 1 2 3 4। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তাহলে আমরা এটা লিখলাম, লিখার পর এখন দেখা যাচ্ছে n-1 n-2 n-1 n-2 উভয় পক্ষে আছে। তাহলে এগুলো বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের যেটা থাকে 4n = 5 × n-3। ওকে, তাহলে 4n 5n - 3 5 15। তাহলে আমরা এখান থেকে n এর মানটা বের করতে পারি। তাহলে n এর মান যদি আমরা বের করি তাহলে হচ্ছে 5n - 4n, আর 5n - 4n, তাহলে এখানে থাকলো -15। তাহলে কত থাকলো? -15। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু 5n - 4n, তাহলে এটা প্লাস হয়ে যাবে। কেন? কারণ এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং n = 15। তাহলে আমাদের n এর মান কত আসলো? 15। তাহলে এরকমভাবে আমরা যদি এরকম কতগুলা শর্ত দেওয়া থাকে তাহলে আমরা সেগুলো করতে পারবো। আমরা তোমাদের আরেকটা দেখাতে চাই, সেটা হচ্ছে যে এরকমই আমাদের n এর মান বের করতে বলতে পারে। যেমন 2n + 1, আমরা একটু পরবর্তী একটা প্রবলেমে যাই। সেই প্রবলেমটা হচ্ছে এরকম, তোমাদের দেয়া আছে, সেটা হচ্ছে আমরা 2 নম্বর একটা প্রবলেম, 2n + 1 pn + 1 = 2n pn + 2 = 5:2। এত হলে n এর মান কত? n এর মান কত? ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে? 2n + 1 pn - n + 1 অনুপাত 2n pn + 2 = 5:2। এটা আমাদের দেওয়া আছে। এখন অনুপাত মানেই হচ্ছে ভাগ আকারে লেখা যায়, আমরা এটা জানি। 2n + 1 p1 + 1 / 2n pn + 2 লিখলাম, তারপর এখানে ইকুয়াল আছে 5/2। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখলাম সেই প্রবলেম অনুসারে আমরা এখানে লিখতে পারি, যেহেতু n + 1 এখানে কিন্তু আমাদের 2 বা 3 বা 4 এরকম সংখ্যক নাই। যেহেতু এরকম সংখ্যক নাই, তার মানে কিন্তু আমরা এখানে কয়টা লিখব সেটা আমরা বলতে পারছি না। সেই জন্য এটা অ্যানালগ সিস্টেম আমাদের করতে হবে, সেটা হচ্ছে 2n + 1 ফ্যাক্টোরিয়াল বাই 2n + 1, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে তার ফ্যাক্টোরিয়াল লিখলাম। এটা আবার নিচে আছে 2n
n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা লিখলাম। আর এদিকে আছে কি 5/2, অর্থাৎ আমাদের যে মূল সূত্রটা উপরেরটা ফ্যাক্টোরিয়াল, দুইটা বিয়োগ করে তাদের ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখলাম। লেখার পর এখন নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে উপরে আছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 1 কাটা 2n থেকে n চলে গেলে n ফ্যাক্টোরিয়াল, গুণ করে এটা উপরে চলে যাবে, 2n থেকে n চলে গেলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকলো 2n ফ্যাক্টোরিয়াল 5/2। এখন হচ্ছে মজার বিষয় যে আমরা দেখব যে নিচে এবং উপরে কোনটা বড় আর কোনটা ছোট। তোমরা এটা চিন্তা করো, 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, কোনটা বড়? অবশ্যই 2n প্লাস 1, যেহেতু 1 যোগ আছে, তাহলে যেটা বড় সেটাকে আমরা ভেঙে ছোট করব, ওই ছোটটা সমান করার চেষ্টা করব। ওই যে আমরা বলেছিলাম যে তোমাদের যদি 10 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে 10 × 9 × 8 এরকমভাবে ভাঙতে পারি। কত পর্যন্ত ভাঙবো সেটা আমার যতটুকু প্রয়োজন হয়। তাহলে এখানে 2n আর এখানে 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 এটাকে আমরা ভেঙে 2n প্লাস 1 আরও এক কম লিখলে কত হয়? 2n প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ যদি ফ্যাক্টোরিয়াল ওইটার সাথে না দিতে চাই তাহলে তার থেকে এক বিয়োগ করে সেটা লিখতে হয়। ওকে, তারপরে হচ্ছে এটাকে এই 2n প্লাস এখানে কাটাকাটি করলে 2n এর সমান হয়ে গেছে, অতএব আমাদের আর ভাঙতে হবে না। আচ্ছা, এখানে নিচে কি আছে? n। আচ্ছা, এখন n ফ্যাক্টোরিয়াল বড় না n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বড়? অবশ্যই যেটা বিয়োগ করে n মাইনাস 2 সেটা ছোট। বিয়োগ করা মানে কি? ঋণী। তার মানে n কে আমরা ভাঙতে পারি n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, কারণ n দিলাম তার থেকে এক বিয়োগ করে n মাইনাস 1, পরে তার থেকে আরও এক বিয়োগ করলাম n মাইনাস 2। ওকে, তাহলে এখানে আমাদের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের আছে 5/2। ওকে, তাহলে এখন আমাদের n মাইনাস 2 কাটা যায়, আর হচ্ছে এখানে 1 কাটা গেলে এটার সাথে এটা কাটা যায়। তাহলে আমাদের ফাইনালি লিখতে পারি হচ্ছে 2n প্লাস 1 আর নিচে হচ্ছে n × n মাইনাস 1, এটা তো কাটাই গেল। তাহলে আমাদের এখানে থাকতেছে 5/2। এরপরে এখানে আসো, তুমি যদি আমি আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমাদের আসতেছে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে 5n n মাইনাস 1 আর এটা হবে 4n প্লাস 2। ওকে, এখন যদি গুণ করি 5n স্কোয়ার মাইনাস 5n, এটাই পাশে নিয়ে আসলে 4n মাইনাস 2 = 0। তাহলে 5n স্কোয়ার 5n আর 4n হচ্ছে মাইনাস 9n মাইনাস 2 = 0। এখন মিডিল টার্ম করতে হবে, 5 দুগুণে কত? 10। তাহলে 5n স্কোয়ার মাইনাস কত গুণ করলে 10, 10 কে 10, তার মানে 10n প্লাস n মাইনাস 2 = 0, বা এখান থেকে 5n কমন নিলে n মাইনাস 2 প্লাস 1 কমন নিলে n মাইনাস 2 = 0। তাহলে আমাদের এখানে 5n প্লাস 1 আর হচ্ছে n মাইনাস 2 = 0। তাহলে সুতরাং n মাইনাস 2 = 0, কিন্তু 5n প্লাস 1 নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0? কারণ n এর মান ঋণাত্মক মান এবং ভগ্নাংশ হতে পারবে না। তাহলে ফাইনালি হচ্ছে n = 2। তাহলে এইটাই আমাকে বের করতে বলছে যে n এর মান কত, n এর মান কত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে পারমুটেশন এর কাজ করতে হয়, প্লাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কিভাবে কাজ করতে হয়, এবং এই ফ্যাক্টোরিয়ালের সাথে পারমুটেশনের যে কিছু সম্পর্ক সেইগুলো আমরা কি করলাম? দেখলাম। আমরা এখন আরেকটা প্রবলেম করব, সেই প্রবলেমটা হচ্ছে খুবই সহজ। সেটা আমরা এই পারমুটেশনের ক্ষেত্রে কিন্তু দ্বিপদী বিস্তৃতিরও একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এটা দ্বিপদী বিস্তৃতিতেও ছিল, আমাদের এখানেও আছে, অতএব দুই জায়গার থেকে কোনো এক জায়গা থেকে অবশ্যই আসে প্রায় সময়, সেটা আমরা একটু দেখতে চাই। সেটা দেখার এটা হলো যে এরকম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 পাওয়ার n। কি বলছে? দেখাও যে বিজোড় সংখ্যার কি n সংখ্যক বিজোড় সংখ্যার n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 পাওয়ার n বাই
n ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিজোড় সংখ্যার গুণফল, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। আচ্ছা, তাহলে প্রুফ কি প্রুফ করব আমরা? n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল কি লিখতে পারি? বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7 ডট ডট 2n মাইনাস 1। বিজোড় সংখ্যাকে জোড়ের সাথে এক যোগ করলেও বিজোড়, এক বিয়োগ করলেও বিজোড় হয়। তাহলে আমরা 1 3 5 7 এরকম আমরা 2n মাইনাস 1 লিখলাম। 2n মাইনাস 1 কেন? 2n হচ্ছে জোড়, তার থেকে এক বিয়োগ করলে বিজোড় হবে। যেহেতু আমাদের ফ্যাক্টোরিয়াল 2n আনতে হবে, সেই জন্য আমি এটাকে কি করলাম? 1 3 5 7 ডট ডট 2n মাইনাস 1, এটার উপরে নিচে এই যে জোড় সংখ্যা যেগুলো 2 4 6 ডট ডট 2n গুণ করলাম, উপরেও গুণ করলাম, কি নিচেও গুণ করলাম। এটা কিন্তু দ্বিপদী বৃষ্টিতে ছিল আমাদের সেকেন্ড পেপারে। তাহলে এটা জোড় আর এটা হলো বিজোড়। জোড় এবং বিজোড় গুণ করলে কিন্তু স্বাভাবিক সংখ্যা হয়ে যায়। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো লিখলে আমরা 1 2 3 4 5 6 ডট ডট 2n মাইনাস 1 এবং 2n এভাবে আমরা লিখতে পারি। তারপরে এখানে দেখো 2 মানে 2 ইন্টু 1, 4 ইন্টু 2 ইন্টু 2, 6 ইন্টু মানে 6 মানে 2 ইন্টু 3। আমরা যদি দেখাতে চাই তাহলে এভাবে দেখানো যায় 2 ইন্টু 2, 2 ইন্টু 3 ডট ডট 2 ইন্টু n। ওকে, তারপরে এই যে 1 থেকে 2n পর্যন্ত সংখ্যার গুণফলকে সংক্ষেপে 2n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কত? 2n ফ্যাক্টোরিয়াল। কারণ হচ্ছে 1 থেকে যদি n পর্যন্ত সংখ্যার গুণফলকে n ফ্যাক্টোরিয়াল লেখা যায় তাহলে এটা 2n। আর এখানে দেখো 2 2 2 2 n সংখ্যক পদ থেকে প্রতিবার 2 নিচ্ছি, তাহলে আমাদের হবে 2 পাওয়ার n। আবার বলতেছি, মনে করো তুমি এখানে 2 ইন্টু 1, 2 ইন্টু 3, 2 ইন্টু 3। আচ্ছা, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা 2 নিয়ে গেলাম, তাহলে 2 কয়টা হলো? 3টা। তাহলে আমি লিখতে পারি 2 কিউব। এরকম যদি n সংখ্যক পদ থেকে নিই তাহলে 2 পাওয়ার n। আর বাকি থাকলো কি? 1 ইন্টু 2 ইন্টু 3 ডট ডট n। তাহলে আমাদের উপরে থাকলো 2n ফ্যাক্টোরিয়াল আর নিচে থাকলো 2 পাওয়ার n, আর 1 থেকে n পর্যন্ত সংখ্যার গুণফলকে n ফ্যাক্টোরিয়াল। আর এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পারমুটেশন এবং ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ভালো ধারণা নিয়ে আমরা এই প্রমাণগুলো করতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে কি করব? আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই বিন্যাস সম্পর্কিত আমাদের প্রবলেম সলভ করব। তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।